দর্শক, ভারতের সঙ্গে অভিন্ন নদীর সবথেকে বড় চুক্তি গঙ্গা পানি চুক্তি। সেই চুক্তির মেয়াদ শেষ এবছরে। সেই চুক্তি রেনু করতে হবে অথবা অকার্যকর হয়ে পড়বে। এছাড়া তিস্তার পানি হিস্সা সহ অনেক জটিলতা রয়েছে ভারতের সঙ্গে। সেই জটিলতাগুলোকে সামনে রেখে যৌথ নদী কমিশনের যে বৈঠক, সেই বৈঠক হয়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু সেই বৈঠক থেকে কোনো ফলাফল এলো না। এই বৈঠক থেকে কোনো ফলাফল এলো না, এটার অর্থ এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক প্রফেসর ইউনূস যেভাবে নষ্ট করেছিলেন, সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা বিএনপি সরকার আসার পরে দুই দেশেরই আমরা যেটা দেখেছি সেটা আবার বাধাগ্রস্ত হয়েছে। কোথাও না কোথাও যদি কিন্তুর প্রশ্ন তৈরি হয়েছে। কি ঘটছে পেছনে পর্দার আড়ালে? ভারতের সঙ্গে সম্পর্ক কি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারিনি? ব্যর্থ হচ্ছি? যদি ব্যর্থ হই তাহলে পরিণতিটা কোন দিকে যাবে? চলুন একটু বুঝে দেখি কি ঘটল যৌথ নদী কমিশন বৈঠকে, কি হতে পারে এর পরের স্টেপে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, সাম্প্রতিক সময়ে চীনের দিকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার হেলে পড়েছে। যে হেলে পড়াটা প্রফেসর ইউনূস শুরু করেছিলেন তারই ধারাবাহিকতা তারা বজায় রাখছে বলেই মনে হচ্ছে। তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ ছিল। সেই ডিজাইনটা কি বর্তমান সরকারও করবে, বাস্তবায়ন করবে? এবং সেই পথেই যখন বর্তমান সরকার হাঁটছে, তিস্তা প্রকল্পে চীনকে অন্তর্ভুক্ত করা এটা ভারতের জন্য যথেষ্ট বিব্রতকর, অপমানজনক একটা ব্যাপার। এই ঘটনা যদি আমরা করি তাহলে ভারত অভিন্ন নদীর পানির ব্যাপারে খুব একটা যে আগ্রহী হবে না সেটা আগে থেকেই বলে দেয়া যায়। তাহলে কি আমরা কূটনৈতিক ব্যর্থতার কারণেই এক ধরনের ক্ষতি ডেকে আনছি আমাদের? গণমাধ্যমের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যৌথ নদী কমিশন ভারত বাংলাদেশের বৈঠক শেষ, চুক্তি নিয়ে প্রশ্ন থেকেই গেল। অর্থাৎ কোনো চুক্তির কথা হয়নি। কলকাতার নিউ টাউনে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 90তম বৈঠক। 96 সালের গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ আগামী 31 ডিসেম্বর শেষ হওয়ার আগেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় দুই দেশের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। 31 ডিসেম্বর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 27 সালের 1 জানুয়ারি চুক্তি থাকছে না, তখন ভারত যা ইচ্ছা তাই করতে পারবে। তবে চুক্তি নবায়ন বা নতুন কাঠামো নিয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি দুই দেশের কেউই। তার মানে বৈঠক ফলপ্রসূ হয়নি, বৈঠক ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ কি? আর কি বলছে? আজকে গতকালকে বিকেল 4:15 কলকাতার একটি 5 তারকা হোটেলে এই বৈঠক শুরু হয়। রাত অবধি এই বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দুই দেশের প্রতিনিধিদের কেউই গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন কিংবা নতুন করে চুক্তির বিষয়ে কিছুই বলেননি। 96 সালে যে চুক্তি হয়েছিল, আওয়ামী লীগ সরকার যে চুক্তিটা করেছিল, সেই চুক্তি নবায়ন হবে কি না এই ব্যাপারে একটি টু শব্দ করেননি তারা। সেই চুক্তি নবায়ন না হয়ে নতুন চুক্তি হবে কিনা সেই ব্যাপারেও কোনো কথা হয়নি। তার মানে এই বৈঠকটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর আগে বৃহস্পতিবার ফারাক্কা ব্যারেজ এলাকায় দুই দেশের প্রতিনিধিরা গঙ্গার জলপ্রবাহ নিয়ে যৌথ পর্যবেক্ষণ করেন। বেনিয়া গ্রামের ঘাটপাড়া মেলা গ্রাউন্ড সংলগ্ন অফিস থেকে মূল স্রোত, ফারাক্কা ব্যারাজের পানি, ভাগীরথী ও পদ্মা নদীর জলপ্রবাহ, ওয়াটারশেড পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। পরে ফিডার ক্যানেলেও জলপ্রবাহের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। তবে পর্যবেক্ষণে কী তথ্য এসেছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি। ভারতীয় প্রতিনিধি দল এই কার্যক্রমকে রুটিন অবজারভেশন বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই খবর
এবং মানে গতকালকে যে মিটিং, রাত অবধি যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরে কোনো ধরনের কোনো টু শব্দ না করা, এটা বলে দেয় আমরা এপ্রিল মাসের 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর দেখেছিলাম, এবং সেই ভারত সফরের প্রেক্ষাপটে আমরা একটু আশাবাদী হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সফরটাও যে ব্যর্থ হয়েছিল সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ধৈর্য ধরতে বলা, তাড়াহুড়া না করা, এই ব্যাপারে যে বক্তব্য, সেই বক্তব্য স্পষ্ট বলে দিয়েছিল যে ওই সফর আসলে ফলপ্রসূ হয়নি। দুই দেশেরই অনেকগুলো শর্ত একে অপরকে দেয়াতে সেই সফরটা আসলে পরবর্তী আবার বৈঠক হবে, সেই বৈঠকে আলোচনা হবে, সেরকম একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছিল। তার মাঝেই আমরা জেনেছিলাম যে মানে শর্ত আরোপের ক্ষেত্রে ভারত বাংলাদেশের ওপরে যে শর্তগুলো চাপিয়েছে, সেই শর্তগুলো বাংলাদেশের সরকারের জন্য মানা খুব কঠিন। অবশ্য তার মধ্যে কিছু রাজনৈতিক শর্ত রয়েছে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিতে হবে, যেটা ঘটেছে বলে আমরা দেখেছি। চিন্ময় প্রভু, ইসকন নেতা, তার জামিন দিতে হবে, যেটা এখনও ঘটেনি, তাকে কারাগারেই রাখা হয়েছে। তার মানে এগুলো কেন বলছে? এগুলো ভারতীয় সাংবাদিকরা ওই সফরের সময় থেকেই দাবি করে আসছিল যে ভারত এই মানে শর্তগুলো দিয়েছে, যে শর্তগুলো বাংলাদেশের সরকারের পক্ষে মানাটা হয়তো কঠিন হয়ে যাচ্ছে। আর সেই কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতের যে আগ্রহ, বিশেষ করে খালেদা জিয়া মৃত্যুর সময় ভারতের বিদেশমন্ত্রীর বাংলাদেশে ছুটে আসা, জানাজাতে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করা, শোক বার্তা দেয়া, এরপরে শপথের দিনে ভারতের লোকসভার স্পিকার ছুটে আসা শপথ অনুষ্ঠানে, সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানকে দেয়া এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো, অর্থাৎ ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা নতুন পথ হিসেবে যখন ভাবা হচ্ছিল, তখন কি ভারত অনেক বেশি হতাশ হয়ে পড়ল? কিংবা বাংলাদেশ ভারতের সঙ্গে আমরা তাল মেলাতে পারছি না, কোথাও না কোথাও বনিবনা হচ্ছে না? আর এই বনিবনা না হওয়ার পেছনে কি প্রফেসর ইউনূসের করে যাওয়া ডিজাইনগুলো মুখ্য ভূমিকা পালন করছে? অনেকগুলো প্রশ্ন আসবে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে অসাধারণ সম্পর্ক ছিল, সেটার প্রেক্ষিতে যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ ভারতের গোলামি করেছে, দালালি করেছে, ভারতের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে, দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এই ধরনের ফালতু যে সকল অভিযোগ প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা শুনেছি, সেই অভিযোগের প্রেক্ষাপটে একটা প্রমাণও তারা যখন দেখাতে পারেননি, তখন সেগুলোকে তো আমরা মিথ্যাই ভাববো, আমরা যারা সাধারণ জনগণ। সেই ন্যারেটিভ তৈরি করার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক, এই ন্যারেটিভ তৈরি করাটা যে খুব একটা কাজে দিচ্ছে না, সেটা এখন আমরা বুঝতে পারছি। কারণ ভারতের প্রধানমন্ত্রী যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হননি, ভোটের আগেই তো তারেক রহমানকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর মতো করে অ্যাটিটিউড করে মানে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। নির্বাচনের আগে থেকেই তো তারেক রহমানের উপরে ভারতের প্রধানমন্ত্রীর একটা সমর্থন আমরা দেখেছি। সুতরাং মানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা শেখ হাসিনার সঙ্গে ও আওয়ামী লীগের সঙ্গে পার্সোনাল সম্পর্ক, এটা ভাবা যে মানে বোকার স্বর্গরাজ্যে বাস করা, সেটা তো আমরা পরবর্তীতে দেখছি। এবং ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আমরা এটাও দেখেছি যে শেখ হাসিনা সরকার পতনের পেছনে ভারতের নীরবতাই সবথেকে বড় ভূমিকা পালন করেছে। আমেরিকা চেয়েছে শেখ হাসিনার পতন, ভারত সেখানে আমেরিকার ইচ্ছাতে চুপ থেকেছে, নীরব থেকেছে। শুধুমাত্র শেষ বেলায় এসে ভারত যেখানে হস্তক্ষেপ করেছে, সেটা হচ্ছে যে গণভবনে শেখ হাসিনা কিংবা তার পরিবারের সদস্যদের যেন মারা না হয়, সেই কারণেই ভারতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তার জীবন রক্ষা করা হয়েছে। এটা ভারতীয় গণমাধ্যমের বক্তব্য, নর্থ ইস্ট নিউজের বক্তব্য। সুতরাং মানে ওই আওয়ামী লীগের সঙ্গে মানে ভারতের বিজেপির গাঁটছড়া বাঁধা এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সত্য নয়। কারণ দল হিসেবে আরেকটা দলের সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারটা যদি থেকেই থাকে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে সেটা রয়েছে কংগ্রেসের। কারণ ইন্দিরা গান্ধীর থেকেই শুরু করে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটা পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু বিজেপির সঙ্গে আওয়ামী লীগের কখনোই কোনো ভালো বন্ধুত্ব ছিল না। নরেন্দ্র মোদী সরকার গঠন করার পরে এটা একটা তৈরি হতে আমরা দেখেছিলাম। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।